Hello. Hello viewers. আমি লাইভে আছি, একটু দেখে নিচ্ছি ভিউয়ার্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো পূর্বের নির্ধারিত ক্লাস আজকে আমি এর আগে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায় 11 থেকে আলোর প্রতিসরণের উপর একটি প্রাথমিক ক্লাস নিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা। আজকে এর দ্বিতীয় পার্ট। ওখানে আলোচনা করেছিলাম আলোর প্রতিফলন সম্পর্কে। আজকে আলোচনা করব আলোর প্রতিসরণ, সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমরা সাথে থাকো এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটি একদম তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, এগুলো যে আছে পরীক্ষার মধ্যে আসে, এটা ডিটেলস পরিষ্কার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। তো সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়। তো আমরা মূল পাঠে চলে যাই ভিউয়ার্স। আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে একটি পানির পাত্র এখানে অঙ্কন করা আছে। পাত্রের মধ্যে কিছু অংশ পানি দিয়ে ভরাট করে দেওয়া আছে। একটি পেন্সিল বা কাঠি, যে কোনো একটা কাঠি বা পেন্সিল আমরা যদি পানির মধ্যে ঢুকাই তাহলে কি হবে ভিউয়ার্স? তোমরা এটা বাসায় কিন্তু এই প্র্যাকটিসটা তোমরা করতে পারো। কিরকম? এই পাতিলের বা একটি গ্লাসের এই অংশে কিন্তু পানি, নিচের অংশে পানি, লেখা আছে পানি, উপরের অংশ হলো বায়ু, মানে খোলা মাধ্যম। তো এই পানি ভর্তি গ্লাসের মধ্যে তোমরা যখন একটি পেন্সিল ঢুকাবে, ঢুকানোর পরে তোমরা দেখবে যে পেন্সিলটি যখন পানির মধ্যে তুমি ঢুকাইলা, যেখান থেকে পানির উপরের যে পৃষ্ঠ তল যেটা আছে, উপরের যে অংশটা আছে, এরপরে থেকে মনে হবে কি পেন্সিলটা ভেঙে গেছে, ভেঙে একটু এইদিকে সরে আসছে ভিউয়ার্স। তো এই পরীক্ষাটি খুব সহজেই তোমরা বাসায় একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে পেন্সিল ঢুকায় তোমরা দেখতে পারো। তো তুমি তো দেখবা এখান থেকে, এখানে তোমার চোখ থাকবে, তুমি এদিক থেকে দেখবা, এটা মনে করো তোমার চোখ, এটা তোমার চোখ, তুমি দেখতেছো ভিউয়ার্স। তো দেখলে কি দেখবে যে পেন্সিলটি সোজাসুজি যাওয়ার কথা ছিল, সোজাসুজি না গিয়ে পানির ভিতরে যখন ঢুকলো তখন মনে হচ্ছে পেন্সিলটি ভেঙে একটু নিচের দিকে নেমে গেছে। এর কারণটা কি? এর কারণটা আমি কিছুক্ষণের মধ্যে বলছি তোমাদের। তো গত ক্লাসে আমি দেখাইছিলাম যে আলোর প্রতিফলন সম্পর্কে বিস্তর আলোচনা হয়েছে। ওই ক্লাসটি তোমরা যারা মিস করেছো তারা দেখে নিও, আর যারা দেখছো তারা তো এগুলো বুঝছো। আমি ওই আলোচনায় যাচ্ছি না এখন। তো কিছুটা আলোচনা তো করতেই হয় যে আলোক রশ্মি কোনো উজ্জ্বল বস্তু থেকে
এটা যদি প্রতিফলক পৃষ্ঠ হয়, এটি যদি এম ও এম ডট যদি প্রতিফলক পৃষ্ঠ হয়, তাহলে হালকা মাধ্যমে এই প্রতিফলক পৃষ্ঠের মধ্যে আলোক রশ্মি এসে যদি বাধা পায়, ও বিন্দুতে বাধা পেয়ে আবার এই দিক দিয়ে চলে যায়, এটি হচ্ছে আলোর প্রতিফলন, যেটি আমি গত ক্লাসে বলেছিলাম ভিউয়ার্স। এখন গত ক্লাসে তো আমি এটা হালকা দেখাইছিলাম যে আলোর প্রতিসরণটা কি, পরে ক্লাসটা আমি শেষ করতে পারি নাই। যাই হোক, আজকে প্রতিসরণ ক্লিয়ার হবে। এখানে ভিউয়ার্স দুইটি মাধ্যম আছে, এম ও এম ডট হচ্ছে দর্পণ প্রতিফলক পৃষ্ঠ, যার মধ্যে আলো এসে পড়বে, আবার পি এবং কিউ হচ্ছে তোমার একটি দর্পণ, আর মাঝখানের যে অংশটি আছে, মাঝখানের অংশ আছে হলো পানি। মাঝখানের অংশ কি আছে? পানি আছে, যেখানে লেখা আছে। যদি মাঝখানের অংশ পানি থাকে, তাহলে এই পানির মাধ্যমকে আমরা গণমাধ্যম বলে থাকি। আর এই দিকের অংশটা হচ্ছে বায়ু মাধ্যম, আর নিচের অংশটা হচ্ছে বায়ু মাধ্যম। এটাও বায়ু। তো উপরের অংশে বায়ু, নিচের অংশে বায়ু, মাঝখানের অংশে আছে শুধু পানি ভিউয়ার্স। এখনই আমরা দেখব যে কিভাবে আলোর প্রতিসরণ হয়। তো এখানে দেখাইছিলাম যে বায়ু থেকে যখন পানির মধ্যে পেন্সিল ঢুকে, তখন পানির ভিতরে দেখা যায় পেন্সিলের অংশটি ভেঙে একটু নিচে নেমে গেছে। যাই হোক, তো এখানে অবিলম্ব হচ্ছে এন ও অবিলম্ব, আবার ও ও ডট অবিলম্ব হতে পারে, আবার এই যে এন এন ডট অবিলম্ব হতে পারে। তো আমরা কি করব, আমরা এটা হচ্ছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি আমি এ ও পথ ধরে আলোক রশ্মি পানির ভিতরে ঢুকাইতেছি। পানির ভিতরে ঢুকাইলে আলোক রশ্মিটা এই দিকটা যাওয়ার কথা ভিউয়ার্স, এই দিক দিয়ে যাওয়ার কথা। সোজাসুজি যদি আমরা নিই তাহলে এই দিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা তো বায়ু মাধ্যম, এটি হচ্ছে ঘন মাধ্যম, এটি পানি, এটি হচ্ছে বায়ু। আলোক রশ্মি যখন, এখন যে কথাটা বলতেছি এটা লিখে নাও, আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে মানে হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে আপতিত হয়ে গণমাধ্যমে যখন প্রবেশ করে, তখন এই প্রতিফলিত রশ্মি সেটি এই যে অবিলম্ব আছে, অবিলম্বের দিকে কিছুটা বেঁকে যায়। তার মানে কি, এটা এই যেই পথে যাওয়ার কথা ছিল, এ ডট পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে সে কি করে, এই অবিলম্বের কাছাকাছি এদিকে বেঁকে যায়। এটা এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে সে যায় না। এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে না গিয়ে আলোক রশ্মিটা চলে আসে কোন পথে? এই পথে চলে আসে। তাহলে এই পথে চলে আসে, তাহলে কি ঘটলো এখানে? আলোক রশ্মি আপতিত হয়ে যখন প্রতিফলিত হয়, প্রতিফলিত হওয়ার সময় একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে। সে কি করে, একটা তার স্বভাবগত একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যখন সে প্রবেশ করে, তখন প্রতিফলিত রশ্মি, এই এ উ হচ্ছে আপতিত রশ্মি, উ এ ডট হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটি কি করে, যেভাবে আপতিত হয়, এই আলোক প্রতিফলনে যেটা বলছিলাম, যেই কোণে আপতিত হয় সেই কোণ নিয়ে সে প্রতিফলিত হয়। কিন্তু আমরা যেহেতু হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলোক রশ্মি কি করতেছি, ঢুকাইতেছি। তো হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি গণমাধ্যমে যখন ঢুকে, তখন প্রতিফলিত হওয়ার সময় সেটি স্বাভাবিক নিয়মে প্রতিফলিত না হয়ে প্রতিফলিত রশ্মিটি অবিলম্বের দিকে একটু বেঁকে যায়, আর এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। ভিউয়ার্স, আমি আবারও বলছি, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করে যখন প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তোমরা লিখে নাও,
তো আলোর প্রতিসরণ হইল, এই যে দেখো এখানে যেটা বলছিলাম, এটা হলো বায়ুর মাধ্যম। বায়ুর মাধ্যম থেকে যেদিকে যাওয়ার কথা ছিল এদিকে না গিয়ে একটু বেঁকে গেছে অবিলম্বের দিকে। এটা যদি অবিলম্ব হয়, এই যে অবিলম্বের দিকে একটু বেঁকে গেছে, এটি হচ্ছে আলোর প্রতিসরণ ভিউয়ার্স। এখন আমি যাব, আলোর প্রতিসরণ হইল, এখন সংকট কোণ আমি আলোচনা করব হইল সংকট কোণ। তো আলোর প্রতিসরণ আমরা জানলাম, এখন আলোচনা করব হইল ভিউয়ার্স কি আলোচনা করব, সংকট কোণ। আমি পুরো এখানে লিখি ও, আর এটা হচ্ছে গণমাধ্যম পানি, গণমাধ্যম, অথবা পানি লিখে রাখলে তোমরা বুঝবা পানি। ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব সংকট কোণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল করো। আলোচনা করব কি, আলোচনা করব সংকট কোণ। তো আলোর প্রতিফলন থেকে আমরা শিখেছি যে আলোক রশ্মি কি করে, এটা প্রতিফলক পৃষ্ঠ হলে এই বিন্দুতে এখানে যদি অবিলম্ব হয়, এটা আলোক রশ্মি আপতিত হয়ে এইভাবে প্রতিফলিত হয়। এই কোণটির পরিমাণ যদি 50 ডিগ্রি হয়, এটা আপতন কোণ, তো এইটার মানও হবে 50 ডিগ্রি। আচ্ছা, তো এই মাত্র আমরা শিখলাম যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি গণমাধ্যমে প্রবেশ করলে সেটি অবিলম্বের দিকে কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। কিন্তু আমি তো এই কথাটি বলি নাই ভিউয়ার্স, যে এটা তো হালকা মাধ্যমের কথা বলছি। এখন পানি হচ্ছে গণমাধ্যম, এই জায়গায় পানি আছে। তো এখান থেকে যদি পানি থেকে যদি আমি আলোক রশ্মি মনে করি এ ও রশ্মিটা, এটা পানি থেকে যদি আলোক রশ্মি বায়ুর মাধ্যমে ছাড়ে, তখন কি হবে, এটা সোজাসুজি এইভাবে যাওয়ার কথা, এইভাবে যাওয়ার কথা, এইভাবে না গিয়ে এই অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়। এটা হচ্ছে এ ডট। তাহলে কি হলো, কিছুক্ষণ আগে বলছিলাম হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে আলোক রশ্মি ঢুকলে সেটি যখন প্রতিফলিত হয় তখন অবিলম্বের দিকে কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এটা হচ্ছে হালকা মাধ্যম থেকে যখন গণমাধ্যমে আলোক রশ্মি ঢুকে তখন হয় ঘটনা। এখন পানির থেকে, পানির ভিতরে থেকে আমরা যদি টর্চ থেকে আলো ছাড়ি, তাহলে আলো পানি থেকে, পানি ব্যাক করে যখন বায়ুর মধ্যে ঢুকবে, আলো কিন্তু পানি থেকে বায়ুর মধ্যে ঢুকে, যখন ঢুকবে তখন সেটি কি করবে, এই গণমাধ্যমের ঠিক উল্টা কাজটি করবে। গণমাধ্যমে কি করছিল, আলো রশ্মি ঢুকার সময় প্রতিফলিত রশ্মিটা কি করতো, অবিলম্বের দিকে একটু বেঁকে যেত। এখন পানি থেকে যখন আলোক রশ্মি আমি ছাড়লাম, কোথায় ছাড়লাম, বায়ুর মাধ্যমে, সেটি যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেই দিক দিয়ে না গিয়ে কি করে, এই যে উ এন হচ্ছে অবিলম্ব, এই অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়। এই অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়। এখন এখানে লক্ষ্য করো ভিউয়ার্স, তো এইটা হচ্ছে আপতিত রশ্মি এ ও, আর ও এ ডট হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আপতন কোণ, এটি হচ্ছে প্রতিফলন কোণ। তো এখানে এই কোণের নাম কি, এ ও ও ডট, কোণ এ ও ও ডট। এই কোণটি হচ্ছে এ ও ও ডট, এটা হচ্ছে আপতন কোণ। আর এই কোণটি কি, এন ও এ ডট, এন
ও এডট। এখানে কি হবে, যেহেতু আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়, কিন্তু এই ক্ষেত্রে না। এই গণমাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে গেলে তো কি হয়, অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়। যেহেতু অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়, তাহলে এই কোণটি ভিউয়ার্স বড় হবে আর এই কোণটি হবে ছোট। তাহলে কি হবে, এরকম হবে। এই কোণটি যদি হয় 50 ডিগ্রি, তো এটা ধরো মেবি 60 ডিগ্রি হবে, মানে এটা থেকে এটা বেশি হবে। দুইটা কোণ কি না সমান হবে না, ঠিক আছে। তো এখন আমরা এক কাজ করি, আমরা কি শিখলাম, যে গণমাধ্যম থেকে আলোক রশ্মি বায়ুতে ছাড়লে সেটি যখন প্রতিফলিত হয়, ওই প্রতিফলিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো দূরে সরে যায়, তো একইভাবে আমি যদি আরেকটা আলোক রশ্মি ছাড়ি এখান থেকে, মনে করি আরেকটা আলোক রশ্মি ছাড়ি বি, তাহলে এইটা কি হবে, এই দিক দিয়ে যাবে। এখানে যেহেতু কোণ বড় হয়েছে, তাহলে এই কোণটাও বড় হবে। তাহলে এই বি উ হচ্ছে আপতিত রশ্মি, উ বি ডট হচ্ছে প্রতিফলিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল। ঠিক একইভাবে আমি যদি আরেকটা আলোক রশ্মি এখান থেকে ছাড়ি, এটা যদি নাম দেই সি, তখন সে কি করবে, এটা যদি এই দর্পণ প্রতিফলক পৃষ্ঠে বরাবর সি ডট যদি অবিলম্ব থেকে দূরে সরে এই প্রতিফলক পৃষ্ঠের উপর দিয়ে যায়, তাহলে এখানে কত ডিগ্রি কোণ হয় ভিউয়ার্স, এখানে কোণটা হয় কত ডিগ্রি, কোণটা হয় এই পুরা কোণটা হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয় কোণ। তাহলে এখানে তো একটা কোণ হইল, এখানে এই কোণটার নাম কি, সি ও ডট, কোণটার নাম কি সি ও ডট, এটা হলো আপতন কোণ। আপতন কোণের জন্য এই প্রতিফলন কোণ কত পাইলাম, এই যে সিউ রশ্মি প্রতিফলিত হয়েছে অবিলম্ব থেকে কত ডিগ্রি কোণে দূরে সরে গেছে, এই যে 90 ডিগ্রি কোণে দূরে সরে গেছে। তাহলে এই কোণের জন্য পাইলাম কত, এই কোণটির জন্য এই যে সি ও ডট, এই কোণের জন্য এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণের জন্য প্রতিফলন কোণ পাইলাম কত, 90 ডিগ্রি। এখন এই আপতন কোণের মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণে বা 50 ডিগ্রি কোণে যাই হোক না কেন, এটা মাপলে বোঝা যাবে। তো যে আপতন কোণের জন্য গণমাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত করলে, যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিফলিত রশ্মি 90 ডিগ্রি কোণ করে প্রতিফলিত হয় এবং সেটি কি প্রতিফলক পৃষ্ঠের বরাবর চলে যায়, তাকে সেই কোণকে বলা হয়, কোন কোণকে আমি আবার বলছি, যে আপতন কোণের জন্য আলোক রশ্মি প্রতিফলিত হালকা মাধ্যমে প্রতিফলিত হওয়ার সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই কোণকে বলা হয় সংকট কোণ, যে আপতন কোণের জন্য। তাহলে সংকট কোণ হবে এখানে কি ভিউয়ার্স, 60 ডিগ্রি। যে গণমাধ্যমে যে আপতন কোণের জন্য হালকা মাধ্যমে প্রতিফলিত রশ্মি 90 ডিগ্রি কোণ করে প্রতিফলিত হয় যে কোণের জন্য, সেই কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে প্রথমে এ ও রশ্মি দিছিলাম, এটা এই দিক দিয়ে গেছে, আবার বি ও রশ্মি দিছিলাম, এটা বি ডট দিয়ে গেছে, আবার সি ও রশ্মি দিছিলাম, এটা দর্পণের বরাবর গেছে, প্রতিফলক পৃষ্ঠ বরাবর গেছে, তখন এখানে কত ডিগ্রি কোণ হয়েছে ভিউয়ার্স, 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখানে আপতন কোণ কত, এইটা ধরে এটা 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণটা হয়েছে কোন আপতিত রশ্মির কারণে, সি উ রশ্মির কারণে। তাহলে সি উ রশ্মি এই অবিলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে, ধরি 60 ডিগ্রি কোণ করে। তাহলে 60 ডিগ্রি কোণের জন্য এখানে কোণ হইলো কত, ও সি ডট 90 ডিগ্রি কোণ হইলো, কি হইলো এন ও সি ডট 90 ডিগ্রি কোণ হইলো। তার কারণে এই যে ও ডট ও সি এর কারণে এই কোণের কোণ থেকে আমরা এখানে 90 ডিগ্রি কোণ পাই ভিউয়ার্স। তাহলে আমরা সংকট কোণ জানলাম। সর্বশেষ তোমাদের যদি ভুল পাকিয়ে থাকো, আমি আবারও বলছি, গণমাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত করলে সেটি হালকা মাধ্যমে যখন যায়,
তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এইভাবে আমি দুইটা রশ্মি নিয়েছি, বিউ রশ্মি নিয়েছি, এটা আবার দূরে সরে গেছে অবিলম্ব থেকে। সিউ রশ্মি যখন নিয়েছি সেটা অবিলম্ব থেকে এতটাই দূরে সরে গেছে যে প্রতিফলক পৃষ্ঠ বরাবর গেছে, আর এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে তো 90 ডিগ্রি কোণ হয় না। তাহলে গণমাধ্যমের যে কোণের জন্য হালকা মাধ্যমে 90 ডিগ্রি কোণ করে আলোক রশ্মি প্রতিফলিত হয়, এই গণমাধ্যমের সেই কোণকে সংকট কোণ বলা হয় ভিউয়ার্স। তাই এখন কি হবে ভিউয়ার্স? এখন দেখো এখানে তিনটা আলোক রশ্মি আমি গণমাধ্যম থেকে আপতিত করছিলাম। এইবার যদি আরেকটা আলোক রশ্মি আমি সারি ডি ও, তো সিউ রশ্মি তো এই বরাবর গেছিল, সিউ রশ্মি কি করছিল? এই প্রতিফলক পৃষ্ঠ বরাবর প্রতিফলিত হয়েছে। এবার আরো দূরে থেকে আমি কি করছি? এই আলোক রশ্মি আরেকটা আপতিত করছি গণমাধ্যম থেকে। এখন এটা তো প্রতিফলিত হতে হবে। যদি সংকট কোণ থেকে আরেকটু বড় কোণে আলোক রশ্মি গণমাধ্যম থেকে আপতিত করা হয়, তাহলে এটা ছিল প্রথম মাধ্যম, এটি দ্বিতীয় মাধ্যম। আমি আবারও বলছি, যদি সংকট কোণ থেকে আরেকটু বড় কোণ নিয়ে, বেশি কোণ নিয়ে, যেমন ডিউ রশ্মি সংকট কোণ থেকে একটু বড় কোণ নিয়ে আলোক রশ্মি আপতিত করলে সেটি ওই দ্বিতীয় মাধ্যমে প্রতিফলিত না হয়ে সেটি কি করে? এই মাধ্যমেই ফিরে আসে। এটা হচ্ছে ডি ডট ভিউয়ার্স। লক্ষ্য করো মজার ব্যাপার। তো সিউ রশ্মি কি করছিল? যখন হালকা মাধ্যমে প্রতিফলিত হয়েছিল তখন কি এই প্রতিফলক পৃষ্ঠ বরাবর প্রতিফলিত হয়েছিল। এখন সিউ রশ্মি কি করছিল? এই অবিলম্বের সাথে যে কোণ তৈরি করছিল সেটা ছিল সংকট কোণ। তো এই সংকট কোণ থেকে আরেকটু বড় কোণ নিয়ে ডিউ রশ্মি আমি ছাড়ছি। আশা করেছিলাম যে এটি দ্বিতীয় মাধ্যমে যাবে, হালকা মাধ্যমে যাবে, যায়নি। কারণ আগে সিউ রশ্মি তো যেতে পারেনি, সিউ রশ্মি তো প্রতিফলক পৃষ্ঠ বরাবর প্রতিফলিত হয়েছে ভিউয়ার্স। তখন যেহেতু সংকট কোণ থেকে আরেকটু বড় কোণে আরেকটি আপতিত রশ্মি গণমাধ্যম থেকে আমরা ছাড়ছি, সেটি এই হালকা মাধ্যমে না গিয়ে আবার এই মাধ্যমে যদি ফিরে আসে, তাহলে আলোর এই ধরনের ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ভিউয়ার্স। তা আশা করি আজকের এই আলোচনা থেকে আলোর প্রতিসরণ, সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তোমরা পেয়েছো। তোমাদের এই বইয়ের মধ্যে আরেকটি জিনিস আছে যেটা আমি দেখি না এখানে, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে একটি সরু, খুব চিকন, চুলের মতো চিকন, সহনীয়, নমনীয়, মানে ছিঁড়বে না এরকম, চুলের মতো চিকন, চুলের চেয়েও চিকন কিন্তু নমনীয়, এটা টান দিলে ছিঁড়বে না, এরকম একটি কাঁচতন্ত্র। এটার মধ্য দিয়ে ডাক্তাররা কি করে? পাকস্থলীর ভিতরে এই কাঁচতন্ত্র পাঠিয়ে তোমার এটার মধ্যে আলোর প্রতিসরণ ঘটিয়ে দেখে পাকস্থলীর ভিতরে কি আছে না আছে। আর টেলিযোগাযোগ ক্ষেত্রেও তোমার ওই অপটিক্যাল ফাইবারের অনেক ব্যবহার আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা, খুব সহজ ভাষায় দেওয়া আছে। তো অপটিক্যাল ফাইবার হলো কাঁচতন্ত্র, খুব সূক্ষ্ম চিকন, চুলের মতো চিকন কাঁচতন্ত্র, যার মাধ্যমে আমরা কি করি? ডাক্তাররা কি করে? পাকস্থলীর ভিতরে কি আছে না আছে সেটা পরীক্ষা করে। আর তো টেলিযোগাযোগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারের মাধ্যমে ব্যবহার করা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার সময় শেষ হয়ে আসছে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আমার সাথে ক্লাসটি উপভোগ করার জন্য। আর বিশেষ অনুরোধ থাকলো, এটা মোটামুটি ক্লাস 8 লেভেলের হলেও নবম দশম শ্রেণীতে যখন যাবা, ফিজিক্সের মধ্যে পাইবে এগুলো না বুঝা থাকলে খুব সমস্যা। এই জন্য আমি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, সাধ্যমতো চেষ্টা করছি আমি। তোমরা এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুরা যাতে ক্লাসটা খুব সহজে পেতে পারে এবং উপকৃত হয়, সেই প্রত্যাশা রেখে আমি আজকের শ্রেণী পাঠ এখানে শেষ করছি ভিউয়ার্স। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।